চালু করি। সবাইকে আজকের চ্যাপ্টার 3 ক্লাস 3 তে স্বাগতম। আমরা গত দুইটা ক্লাসে মূলত রাইটিং টুলস গুলো নিয়ে কথা বলেছি। যেমন বেসিক রাইটিং নিয়ে কথা বলেছি ফার্স্ট ক্লাসে। সেখানে আমরা দেখেছি কিভাবে একটা কারেক্ট গ্রামাটিক্যালি এবং আইডিয়ালিস্টিকলি কিভাবে একটা কারেক্ট সেন্টেন্স প্রডিউস করতে হয়, কনস্ট্রাক্ট করতে হয়। সেকেন্ড ক্লাসে আমরা শিখেছি ওই তৈরি করা সেন্টেন্সটাকে কিভাবে আরেকটু শেপ দেওয়া যায়, কিভাবে একটা একাডেমিক শেপে নিয়ে আসা যায়, তাই না? সেখানে আমরা কমপ্লেক্সিটির মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সেখানে কিভাবে ওই লেখাটাকে একটু ফর্মাল করা যায়, রাইটিং উপযোগী করা যায়, সেটা নিয়ে কথা বলেছি। বাট আজকের ক্লাসটা হচ্ছে মোর ফরম্যাটিং। যে রাইটিং এ অনেকগুলো ফরমেশন আছে, যেমন এসে রাইটিং আছে, রিসার্চ পেপার রাইটিং আছে, নিউজ পেপার রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, এরকম অনেকগুলো ফরমেশনাল রাইটিং আছে। বাট বেসিকলি আমরা যখন একাডেমিক রাইটিং এর কথা বলি তখন সেখানে মাত্র দুইটি টুল ইউজ করা হয়, মানে দুইটা ফরম্যাট আছে। হ্যাঁ, এই দুইটা ফরম্যাটের কিছু এক্সটেন্ডেড প্রুফ আছে। একটা ফরম্যাট হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, সেকেন্ড ফরম্যাট হচ্ছে এসে রাইটিং। এখন এই এসে বিভিন্ন ফরম্যাটও হতে পারে। আবার এসে রাইটিং এর একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে রিসার্চ পেপার রাইটিং, যেটাকে আমরা রাইটিং এর চূড়ান্ত ধাপ বলতে পারি। সো এসে রাইটিংটাই মূলত হচ্ছে নিউজ পেপার রাইটিং, যদিও সেখানে কিছু ব্যতিক্রম আছে। আবার এসে রাইটিং দিয়ে আমরা সব ধরনের একাডেমিক রাইটিং এর মানে যে পারপাস, সে পারপাস সার্ভ করতে পারি। সো দেয়ারফর প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং, এই দুইটা রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি। সো ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাভ অলরেডি নোন about the basics of paragraph writing? আপনাদের আইডিয়া আছে কিনা? এনিওয়ান যারা আমার ক্লাস অতীতে পেয়েছে, মেবি দে হ্যাভ দ্য আইডিয়া। অলরাইট, তো হ্যাঁ, কেউ কিছু বলবেন? হ্যাঁ, আরমান। যে প্যারাগ্রাফের তিনটা আইডিয়া। একটা হলো এই প্রথমে এই সেন্টেন্স, এটার মানে প্রথমে দু এক লাইনের মধ্যে কি সম্পর্কে প্যারাগ্রাফ, এটা বুঝিয়ে লিখতে হবে। মাঝখানে মাঝখানে লাইনগুলোতে একটু ব্যাখ্যা, আর শেষে কনক্লুশন। Okay, so this is the basic formation. Okay, so let's begin with something very interesting. আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যখন কোনো কিছু লিখি, সেই লেখাটা কিভাবে আসে আমাদের কলমে? আমরা কিভাবে লিখি? সে ফর এক্সাম্পল, আমি একটা কবিতা লিখবো, এখন আমরা কি করি বলেন তো? আমরা ইনিশিয়ালি কি করি? খাতা কলম নিয়ে লিখতে শুরু করি। চিন্তা করি প্রথমে কি বিষয়ে? যেমন আমেরিকা নিয়ে আমরা কি লিখবো, কবিতা লিখবো, আমরা লন্ডন নিয়ে চিন্তা করি নাকি? তাহলে আমরা যেই বিষয়ে কোনো কিছু লিখতে চাই সেই বিষয় নিয়ে আগে একটু আমরা মেন্টাল গেম খেলি, আমরা সেটা নিয়ে একটু চিন্তা করি, তাই না? তো সেজন্য চিন্তা করি, একটা মানসপট আইডিয়া ক্রিয়েট করি, তারপর কি আমরা সেটাকে কলমে রূপ দিই কিংবা লেখায় রূপ দিই। তো দিস ইজ দ্য প্রসেস অফ রাইটিং। তো রাইটিং শেখার জন্য এখানে দুইটা প্রসেস আছে, মানে আমি এগুলো এখানে উল্লেখ করিনি বিকজ দিজ আর ফিলোসফিক্যাল এন্ড থিওরিটিক্যাল ডিসকাশন। সেটা হচ্ছে একটাকে বলে কি বলে প্রোডাক্ট অফ রাইটিং, আর একটাকে বলে প্রসেস অফ রাইটিং। হ্যাঁ, তো প্রোডাক্ট অফ রাইটিং এবং প্রসেস অফ রাইটিং এগুলো আমরা আলাদা করে ব্যাখ্যা করছি না এখানে, সেগুলো আমরা পড়তে পড়তে এগুলোর মধ্যে এমবার্ক করে দেব। অলরাইট, so let's begin and go through the book. Before writing a paragraph, we are supposed to think about the topic on which we are going to write. আপনারাই বলেছেন, therefore brainstorming is an essential practice to find out the ingredients of writing a paragraph. এই ingredients ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ আমি কোন ওয়ার্ড লিখবো, কোন কোন আইডিয়া গুলো আমার প্যারাগ্রাফের মধ্যে আমি কনস্ট্রাক্ট করব, সেই জিনিসটা নির্ভর করে আমার ফাইন্ডিং এর উপর। সে ফর এক্সাম্পল, আমি চিন্তা করতে গিয়ে যা যা পেয়েছি তাই তো লিখবো, আমি যা পাইনি তা তো লেখার সুযোগ নেই। সুতরাং ব্রেইন স্টর্মিংটা অনেক বেশি এসেনশিয়াল। সেজন্য আমরা রাইটিং এর কিংবা প্যারাগ্রাফ রাইটিং এর দুইটা স্টেজ আছে, একটাকে বলি প্রি রাইটিং স্টেজ, আর একটাকে বলি রাইটিং স্টেজ, আরেকটা আছে পোস্ট রাইটিং স্টেজ, যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না। তাহলে প্রি টাস্ক ফেজ, টাস্ক ফেজ, পোস্ট টাস্ক ফেজ, তিনটা ফেজের কথা বললাম, আরো করে মনে রাখবেন। প্রি টাস্ক ফেজ, টাস্ক ফেজ, পোস্ট টাস্ক ফেজ।
মানে হচ্ছে কি, একটা হচ্ছে ওই টাস্কটা করার আগে আমি কি কি করছি, টাস্কটা করার সময় কি কি করব, টাস্কটা শেষ করার পরে আমার কি কি করতে হবে। সো আমরা এখানে ওই প্রি টাস্ক এবং টাস্কটা রেখেছি, পোস্ট টাস্কটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে মানে আমরা নিজেরাই সংশোধন করব। অলরাইট, সো প্রি রাইটিং স্টেজটা কি, ব্রেইনস্টর্মিং এন্ড আউটলাইনিং। ব্রেইনস্টর্মিং জিনিসটা কি, সো ব্রেইনস্টর্মিং লাইক প্রি রাইটিং ইজ এ প্রি রাইটিং টেকনিক, এটি একটি হচ্ছে রাইটিং এর আগের টেকনিক, ডিজাইন টু ব্রিং সাবকনশিয়াস আইডিয়া ইনটু কনসিয়াসনেস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু আন্ডারলাইন করবেন। সাবকনশিয়াস আইডিয়াস মানে কি, এখানে অনেক এলোমেলো কথা আসতে পারে, অনেকগুলো আইডিয়া আসতে পারে যেগুলাকে কনসিয়াসনেস এর মধ্যে নিয়ে আসার জন্য, একটা রাইটিং এর উপযোগী কনস্ট্রাকটিভ একটা কিছুতে নিয়ে আসার জন্য এই ব্রেইনস্টর্মিংটা করা হয়। ইটস এ গুড টেকনিক টু ইউজ when you know a general subject you are interested in writing about but do not exactly know what aspect of the subject you want to pursue। মানে হচ্ছে আপনি একটা বিষয় সম্পর্কে জানেন, যেমন ট্রাফিক জ্যাম সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, আপনি পুরো একটা বই লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। তো সুতরাং আপনি যখন ওই জিনিসটা নিয়ে লিখতে শুরু করবেন, ঠিক কোন কোন অ্যাসপেক্ট নিয়ে কথা বলবেন, কি ঢাকা শহরের ট্রাফিক জ্যাম নিয়ে, নাকি লন্ডনের ট্রাফিক জ্যাম নিয়ে, ট্রাফিক জ্যামের প্রবলেম নিয়ে বলবেন, নাকি সলিউশন নিয়ে বলবেন, নাকি ট্রাফিক জ্যামের কারণগুলো নিয়ে বলবেন, ট্রাফিক জ্যামের জন্য কারা কারা দায়ী সেটা নিয়ে বলবেন। সো অনেকগুলো অ্যাসপেক্ট আছে কিন্তু, একটা ঘটনার কারণ থাকে, মানে কজ থাকে, ইফেক্ট থাকে, রিজন থাকে, এটার আবার ন্যারেশন থাকে, এটার আবার সলিউশন থাকে। সো অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, সেই অ্যাসপেক্ট গুলোর মধ্যে আপনি কোন অ্যাসপেক্ট গুলোকে নিয়ে লিখবেন সেই জিনিসটি নির্ধারণ করার জন্য ব্রেইনস্টর্মিং ইজ ইম্পর্টেন্ট। সো ওয়াই ব্রেইনস্টর্মিং, ব্রেইনস্টর্মিং প্রোভাইডস টাইম, একটু সময় দিবে টু জেনারেট আইডিয়াস রিলেটেড টু দ্য রাইটিং টাস্ক। ইট অ্যালাউজ আস টু জট ডাউন, জট তো বুঝেন, জট ডাউন আইডিয়াস এন্ড ভোকাবুলারি, ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভোকাবুলারি খুঁজে পাই না, তো ভোকাবুলারি খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে ব্রেইনস্টর্মিং হেল্প করে। রিলেটেড টু দ্য টপিক ইন কগনিটিভ টার্ম, কগনিটিভ মানে বুঝেন আপনারা, ডু ইউ হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট কগনিটিভ টার্ম অর কগনিটিভ প্রসেস? নো। কগনিটিভ প্রসেস মানে হচ্ছে আমরা কোন একটা জিনিস দেখার পরে আমাদের বর্তমানে মানে আমাদের যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স থেকে ওই জিনিসটাকে বুঝতে শেখা। যেমন কোথাও লিখেছে যে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, তো আমি উত্তর বলতে কি বুঝি এটা আগে থেকে আমার জানা, গগন বলতে কি বুঝি এটা একটা আইডিয়া আমার মাথায় আছে, কালো মেঘ জিনিসটাকে আমার একটা আইডিয়া আছে। তো ওই প্রায়র আইডিয়া গুলো দিয়ে কোনো একটা জিনিসকে বুঝতে শেখা, এটাকে বলে কগনিটিভ প্রসেস কিংবা কগনিটিভ টার্ম। সো কগনিটিভ টার্ম ইট অ্যাক্টিভেটস আওয়ার প্রায়র নলেজ, এই যে একটু আগে বললাম, মানে পূর্বের জ্ঞানগুলোকে অ্যাক্টিভেট করে। Brainstorming also helps us to identify places where more information is needed. আমাদের কোন কোন জায়গায় আরো ইনফরমেশন দেওয়া উচিত, কোন কোন জায়গায় এক্সপ্লেইন করা উচিত, এই জিনিসটি আমাদেরকে হেল্প করে কে, ব্রেইনস্টর্মিং, তাই না? সো ব্রেইনস্টর্মিং কিভাবে করতে পারি, অ্যান আইডিয়া ম্যাপ, ঠিক আছে, এটা আমি বলছি না, আপনারা যেভাবে ইচ্ছে জাস্ট আইডিয়া যেগুলো মাথায় আসে সেগুলো লিখে ফেলতে পারবেন, একটা গোল চক্কর দিয়ে লিখে ফেলতে পারেন, অথবা লিস্টিং আকারে লিখে ফেলতে পারেন যে 1 2 3 4 এরকম পয়েন্ট আকারে লিখে ফেলতে পারেন। তবে এখানে কিছু কি দেয়া আছে, মানে কিছু ওয়েল প্র্যাকটিসড কিছু আইডিয়া দেয়া আছে, যেমন এই যে আইডিয়া ম্যাপ, টিচার, টেবল অর ভেন ডায়াগ্রাম, এই জিনিসগুলো এখানে লেখা যায়, অথবা প্রম্পট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে আলাপ করছিলাম যে মানে এখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসটাতে যাই নাই, ঠিক আছে, আমরা ব্রেইন স্টর্মিং কি বুঝলাম, একটু পরে আমরা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি করব, কিভাবে ব্রেইন স্টর্মিং করে আইডিয়া বের করব, কিভাবে সেটাতে লেখায় রূপ দিব, এটা প্র্যাকটিক্যালি করব। বিফোর দ্যাট লেটস গেট ইন্ট্রোডিউসড উইথ দ্য টার্মস। এটাকে বলে টার্মের সাথে পরিচিত। প্যারাগ্রাফ কি, এনিওয়ান? প্যারাগ্রাফ বলতে আপনারা কি বুঝেন, এনি আইডিয়া? কেউ বলবেন কিছু, যারা সদ্য স্যার কোন একটা টপিককে নিজের মতো করে সামারাইজ করা। সামারাইজ করো, সামারাইজ হ্যাজ ডিফারেন্ট আইডিয়া, সামারাইজ এটা একটা ভিন্ন আলাপ। নাফিসা, রাকিবুল, হ্যাঁ, proper explanation of any topic between
among among some lines in Not in not totally State. like that. আচ্ছা আমরা এখান থেকেই পড়ি। A paragraph is a distinct segment of writing, often includes more than one sentence. সহজ কথা, একটা সেন্টেন্সের বেশি হলে প্যারাগ্রাফ হয়ে যায়, and is separated from other paragraphs and text by a space. সহজ ব্যাপার। এই যে আমরা উপরে জাস্ট একটু আমাকে কার্সরটাকে ইয়া করে দিই। এই যে এখানে দেখেন, এই যে দুইটা লেখার মধ্যে মাঝখানে একটা স্পেস দিয়েছি না, স্পেস দেওয়ার পরে যখন একাধিক সেন্টেন্সকে সেপারেটেড করা হয় তখন ওই একাধিক সেন্টেন্সটাই এক একটা প্যারাগ্রাফ। নট নেসেসারিলি এটা একটা এক্সপ্লেইনড ওয়েতে হতে হবে, নট নেসেসারিলি এটার মধ্যে একটা সার্টেন গোল থাকতে হবে, এরকম হলেই সেটাকে আমরা টেকনিক্যাল টার্মে কি বলি, প্যারাগ্রাফ বলি। সো প্যারাগ্রাফের কয়টা পার্টস থাকে একটু আগেই কি বলে শাহ আরমান বলেছে, মেইন পার্টস তিনটা, একটাকে বলি টপিক সেন্টেন্স, আর একটাকে বলি সাপোর্টিং ডিটেইলস, আর একটাকে বলি কনক্লুশন। ঠিক আছে, এই যে লাইক এ বার্গার, যেমন বার্গার যেমন একটা টপ বান থাকে, মাঝখানে লেটুস, টমেটো, মিট এন্ড চিজ থাকে, শেষে একটা বটম বান থাকে। যেমন এই যে উপরেও বান নিচেও বান, তার মানে দুইটাই সেম জিনিস, মাঝখানে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন লেটুস, টমেটো, মিট এন্ড চিজ। প্যারাগ্রাফটাও এরকম, উপরে একটা কি থাকবে, টপিক সেন্টেন্স থাকবে, শেষে একটা কনক্লুশন থাকবে, মাঝখানে কিছু সাপোর্টিং আইডিয়াস থাকবে, সাপোর্টিং ডিটেইলস থাকবে। দিস ইজ ভেরি বেসিক। ওকে, সো টপিক সেন্টেন্সটা কি? The topic sentence is a sentence in which the main idea of the paragraph is stated. আমি আগেই বলেছি এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো, আমরা জাস্ট উদাহরণগুলো একটু মনে রাখি, মানে কি বলে ইন্ট্রোডাকশন গুলো। তাহলে কি থাকে, দ্য মেইন আইডিয়া অফ প্যারাগ্রাফ ইজ স্টেটেড, আমি কোন আইডিয়াটা নিয়ে প্যারাগ্রাফ লিখবো সেটা সেখানে উল্লেখ থাকবে। ইট ইজ আনকোয়েশ্চেনেবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন দ্য প্যারাগ্রাফ। এই যে এই লাইনটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা একটা কোয়েশ্চেন আপনাদেরকে করি, সেটা হচ্ছে যদি এটা আনকোয়েশ্চেনেবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স হয়, তাহলে এটি যদি আমি না লিখি তাহলে প্যারাগ্রাফ হবে কিনা একটু বলেন তো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো এক নাম্বার আছেই, এর আগে আবার লিখেছে আনকোয়েশ্চেনেবলি, মানে কোনো ধরনের প্রশ্ন ব্যতি রেখে। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি এটা আমার প্যারাগ্রাফের মধ্যে না থাকে তাহলে কি আমার প্যারাগ্রাফটা হবে? ইজি কোয়েশ্চেন, ইয়েস অর নো? yes, হবে, মানে প্যারাগ্রাফ হবে কিনা যদি এটা না লিখি? হবে প্রপারলি হবে না আর কি। নেভার, Yes. জীবনেও না। যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে প্যারাগ্রাফ বলি, একটা সুন্দর ওয়েল অর্গানাইজড জিনিস, ওখানে টপিক সেন্টেন্স যদি নাই থাকে, যেহেতু সেটা আনকোয়েশ্চেনেবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স, তাহলে তো প্যারাগ্রাফ হবেই না, তাই না? এবার আসি, তাহলে এই টপিক সেন্টেন্স আমরা কিভাবে লিখব? দুইটা বিষয় থাকবে। দ্য টপিক সেন্টেন্স ইজ জেনারেলি কম্পোজড অফ টু পার্টস, দুটো পার্টস থাকবে। দ্য টপিক ইটসেলফ, একটু আগে যেটা বলেছি, টপিক ইটসেলফ, টপিকটা থাকবে। দ্য কন্ট্রোলিং আইডিয়া, কি থাকবে, একটা কন্ট্রোলিং আইডিয়া থাকবে। এখন কন্ট্রোল শব্দের অর্থ কি? এনিওয়ান নোস? কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা, ভেরি গুড। তাহলে কন্ট্রোলিং আইডিয়া মানে কি? এমন আইডিয়াকে নিয়ন্ত্রণ না না না, এমন আইডিয়া যেটা নিয়ন্ত্রণ করে, মানে নিয়ন্ত্রণকারী আইডিয়ার কথা। আচ্ছা, কাকে নিয়ন্ত্রণ করে? সহজ কথায় প্যারাগ্রাফের, মানে প্যারাগ্রাফের রাইটিংটাকে নিয়ন্ত্রণ করে এই আইডিয়াগুলো। এখন কন্ট্রোলিং আইডিয়া কি, এই যে আমরা দেখি খুব সহজ ভাষায়, দ্য কন্ট্রোলিং আইডিয়া ইজ দ্য পয়েন্ট অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কি পয়েন্ট। It guides the ideas that provide support of the paragraph and limits the scope of the paragraph. ঠিক আছে, এই যে এই দুটো জিনিস আপনারা ভালো করে মাথায় রাখবেন। এক নাম্বার কি, সাপোর্ট দ্য প্যারাগ্রাফ, দুই নাম্বার হচ্ছে লিমিট দ্য স্কোপ অফ দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ জিনিসটা হচ্ছে এসের মতো এত ব্রড না, একটা মানে শর্ট জিনিস থাকে, সর্বোচ্চ 1 থেকে 150-200 ওয়ার্ড থাকে। তো 100-150 ওয়ার্ডের মধ্যে আমরা চাইলে সবকিছু লিখতে পারি না, আমাদেরকে প্রিসাইজ করতে হয়।
সো এই প্রিসাইজ করতে গিয়ে এই কন্ট্রোলিং আইডিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলো আমাদের প্যারাগ্রাফকেও সাপোর্ট করবে, একই সাথে আমাদের প্যারাগ্রাফের স্কোপ যেটা আছে স্কোপটাকে অনেক বেশি লিমিট করবে। যেমন আমি যদি বলি যে কি বলা যায়, ট্রাফিক জ্যাম তো বিশাল বিষয়, তাই না? তখন আমি ওই কন্ট্রোলিং আইডিয়া দিয়ে এটার স্কোপটাকে ছোট করে ফেলবো। যেমন দেয়ার আর সার্টেন প্রবলেমস অথবা সার্টেন কি বলা যায় রিজনস ফর ট্রাফিক জ্যাম, সাপোজ এটা বললাম আমি। তাহলে ট্রাফিক জ্যামের জন্য কিছু কি আছে, সার্টেন রিজনস আছে। তখন আমি স্কোপটাকে একটু লিমিটেড করে ফেললাম, যে আমি ট্রাফিক জ্যামের সবগুলো আসপেক্ট নিয়ে কথা বলবো না, রাদার আমি এখানে কথা বলবো রিজন গুলো নিয়ে। তখন সেখানে সলিউশনের ব্যাপার স্যাপার আসে না, তখন সেখানে আমাকে ইম্প্যাক্ট গুলো লিখতে হয় না, তখন ট্রাফিক জ্যামের কি বলা যায়, ট্রাফিক জ্যাম মিটিগেট করার জন্য কি কি করতে হয় এগুলো আমাকে লিখতে হবে না। এতক্ষণ ধরে আমরা টেকনিক্যাল টার্মগুলো নিয়ে কথা বললাম। নাও উই উইল গো ফর practical example, right? But before going for practical example, if you have any confusion, please state here. যদি কোনো confusion থাকে, any confusion so far? কোনো confusion আছে এখন পর্যন্ত? Yes, no, very good, কিছু তো বলতে হবে। নো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি এক্সাম্পলে। এতক্ষণ যা বলেছি সবগুলোকে আমরা প্যাকেট করে এবার এক্সাম্পল দেখব। এক্সাম্পল নাম্বার 1, the basics of using an SLR ক্যামেরা, যেটাকে আমরা DSLR ক্যামেরাও বলি অনেক সময়, ডি মানে ডিজিটাল আর কি। ক্যামেরা ক্যান বি মাস্টার্ড উইথ কনসিডারেবল প্র্যাকটিস। আচ্ছা, এখানে দেখেন, এখানে মূল কোন বিষয়ে আমরা প্যারাগ্রাফ লিখছি বলেন তো? এখানে টপিকটা কি? এখানে টপিকটা কি বলেন তো? এনিওয়ান? টপিকটা হচ্ছে এই যে এসএলআর ক্যামেরা, তাই না? আমরা কোন টপিকের উপর প্যারাগ্রাফ লিখছি? প্যারাগ্রাফ লিখছি এসএলআর ক্যামেরা নিয়ে। আচ্ছা, এবার এই টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়া কি? এই যে মাস্টার উইথ কনসিডারেবল প্র্যাকটিস, এই কনসিডারেবল প্র্যাকটিসটাই হচ্ছে কি কন্ট্রোলিং আইডিয়া। কেন? কারণ কি আমরা এসএলআর ক্যামেরার সবগুলো আসপেক্ট নিয়ে কথা বলবো না, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই এসএলআর ক্যামেরা কিভাবে আমরা ব্যবহার করতে উস্তাদ হতে পারি, এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, কনসিডারেবল প্র্যাকটিস লাগবে। এখন আমাদের স্কোপটা সংক্ষিপ্ত হয়ে গেল না, অনেক বেশি লিমিটেড হয়ে গেল না? কি আমরা এখন Yes, sir. পুরো প্যারাগ্রাফ নিয়ে, প্যারাগ্রাফে কি বিষয়ে কথা বলবো? শুধুমাত্র ওই কনসিডারেবল প্র্যাকটিস নিয়ে কথা বলবো। কি কি কনসিডারেবল প্র্যাকটিস আসতে পারে, এই সেই এই অমুক সমুক যত প্র্যাকটিস আছে এগুলো নিয়ে কথা বলবো। তাহলে এটা আমি করে দিলাম। সেকেন্ডটা আপনাদের কাজ, রানিং প্রোভাইডস মেনি হেলথ বেনিফিট, এটা একটা টপিক সেন্টেন্স। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া একটাও হতে পারে, একাধিকও হতে পারে, 2-3টাও হতে পারে। কিভাবে হতে পারে একটু পরে আমরা সেটা দেখব। আচ্ছা, এই দেখলে টপিক সেন্টেন্স, রানিং প্রোভাইডস মেনি হেলথ বেনিফিটস। এখানে টপিক কোনটা বলেন তো? রানিং, এক্স্যাক্টলি। আর কন্ট্রোলিং আইডিয়া কোনটা? হেলথ বেনিফিটস। হেলথ বেনিফিট। আচ্ছা, এই হেলথ বেনিফিট কিভাবে আমাদের প্যারাগ্রাফকে লিমিট করেছে? এনিওন সেই কিভাবে? জাস্ট রানিং এর উপকারিতাটা, শুধু আমার উপকারী দিকগুলো বলতে হবে এখানে। এক্স্যাক্টলি, রানিং কিভাবে করতে হয়, রানিং দিনে কয় মিনিট করতে হবে, কোন সময়ে করতে হবে, রানিং এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে, রানিং এর জন্য কিভাবে ব্যায়াম শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, উইল নট টক অ্যাবাউট দ্যাট। আমাদের কনসাইসলি ফোকাসটা থাকবে হেলথ বেনিফিটের উপর। আপনি রানিং যেভাবে করেন সেটার হেলথ বেনিফিট কি কি, এটাই হচ্ছে আমাদের মানে কন্ট্রোলিং আইডিয়া। Thirdly, when writing a laboratory report, you must complete 4 sections. Okay, এটাতে বলেন তো, আমি এটা মুছে দিই, তারপর আপনারা বলবেন। এখানে বলেন তো যে ইয়া কোনটা, কি বলে টপিক কোনটা? টপিক কোনটা এখানে বলেন তো? কারা কথা বলছে না তাদের কাছে আমি জিজ্ঞেস করব। রাইটিং, রিপোর্ট Laboratory রিপোর্ট এখন পর্যন্ত ল্যাবরেটরি রিপোর্ট আজমির হুসাইন, আনোয়ার হোসেন, আপনারা কোনো কথা বলেননি। ওকে, কি বললেন? ল্যাবরেটরি রিপোর্ট, রিপোর্ট ল্যাবরেটরি রিপোর্ট এটাই হচ্ছে টপিক। রাইটিং হচ্ছে ভেরি যে নাইস। আপনার
এবার আসেন, কন্ট্রোলিং আইডিয়া কি? কমপ্লিট Four four section. sections. ফোর সেকশন, section. থ্যাংক ইউ ভেরি মাচ। ফোর সেকশন হচ্ছে কি? কন্ট্রোলিং আইডিয়া। আচ্ছা, Controlling কেন বলুন তো এটা কন্ট্রোলে, হাউ ডাজ ইট লিমিট আওয়ার প্যারাগ্রাফ, দ্য স্কোপ অফ আওয়ার প্যারাগ্রাফ? আমার 4টা সেকশন নিয়ে কথা বলতে হবে, এর বাইরে বলা যাবে না। বিষয়টা হচ্ছে ল্যাবরেটরি রিপোর্ট কেন তৈরি করা হয়, কে কে কাজ করবে এখানে, কোন কোন ফাইন্ডিংস আমরা পেয়েছি ল্যাবরেটরি রিপোর্ট থেকে, অনেকগুলো বিষয় আসতে পারে। যখন আমি বলি ল্যাবরেটরি রিপোর্ট, তখন এটা অনেক ব্রড একটা বিষয় হয়ে যায়, তাই না? যেমন রানিং যখন আমরা বলি তখন এটা ব্রড বিষয় থেকে যায়। যখন বলি এসএলআর ক্যামেরা, তখন এটা অনেক বড় টপিক হয়ে যায়। কিন্তু যখনই আমরা বলেছি কনসিডারেবল প্র্যাকটিস, হেলথ বেনিফিটস, ফোর সেকশনস, তখন জিনিসটা অনেক বেশি কনসাইজ হয়ে যায়। আমরা একটা ফোকাস এরিয়াতে লেখা শুরু করতে পারি। Okay, এতটুকু কি আপনারা বুঝেছেন? স্যার এখানে তো ফোকাস এরিয়া Yes, 4টা। sir. হ্যাঁ হ্যাঁ, রাকিবুল। এখানে তো ফোকাস এরিয়া তো 4টা বলছেন আপনি, এই তো এখানে দেয়া আছে 4 সেকশনস। ফোর সেকশনস মানে আমার কথা হচ্ছে আমাদের ফোকাস এরিয়াটা থাকবে ওই ফোর সেকশনসে। কোন কোন ফোর সেকশন, ইয়েস, বুঝতে পেরেছেন? জি। এবার আমরা একটু অপারেশন করি, ওটি করি আর কি। ওটি, কিছুদিন আগে ওটি শব্দটা খুব ভাইরাল হয়ে যায়, আমরা একটা ওটি করি, চলেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল সেগমেন্ট। Read the following paragraph carefully and underline the topic sentence and circle the controlling idea. এটা করেন তো আপনারা। আচ্ছা, টপিক সেন্টেন্স জিনিসটা আরেকটু বলি। টপিক সেন্টেন্স জিনিসটা খুঁজতে আপনাদের খুব কষ্ট হবে না, কারণ কি একটা প্যারাগ্রাফের ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে ওটাই টপিক সেন্টেন্স হতে হবে। আমি আরেকটু বিপরীত ভাবে যদি বলি, টপিক সেন্টেন্সটা অবশ্যই সেন্টেন্সের মানে প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স হতে হবে। তাহলে সহজ ভাষায় আপনারা একটু খুঁজে বের করুন তো টপিক সেন্টেন্স কোনটা। Supplement. হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নাকি প্রথম সেন্টেন্স, আনডাউটেডলি প্রথম সেন্টেন্স। ওকে, এবার বলেন এই সেন্টেন্সে টপিক কোনটা আর কি বলে কন্ট্রোলিং আইডিয়া কোনটা? So topic sentence কি supplement হবে? টপিক কোনটা? টপিক সেন্টেন্সে তো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ওই টপিকটা উল্লেখ থাকে, জেনারেলাইজ টপিকটা। সেকেন্ডলি হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে কন্ট্রোলিং আইডিয়াটা থাকে। সায়েন্টিস্ট হচ্ছে কি আপনার এটার টপিক নেম, আর সায়েন্টিস্ট, হ্যাঁ সায়েন্টিস্ট অবশ্যই। টপিক নেম, হ্যাঁ, টপিক হচ্ছে হ্যাঁ সায়েন্টিস্ট সায়েন্টিস্ট। টপিক। আর কন্ট্রোলিং আইডিয়া কোনটা? সায়েন্টিস্ট কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে আপনার স্যার এটা নিউমেরাস ওয়েস। এক্স্যাক্টলি, ইন নিউমেরাস ওয়েজ। মানে কি? মানে সায়েন্টিস্টরা কয়ভাবে সেন্স অফ সাইট তো আপনারা বুঝেন, সাইট তো হচ্ছে দৃষ্টিশক্তি। যে দৃষ্টিশক্তির সেন্সকে কবে সাপ্লিমেন্ট করতে পারে। সাপ্লিমেন্ট মানে কি, ওটা কিভাবে বৃদ্ধি করতে পারে? এক কথায় হচ্ছে মানুষের এটাকে কি বলে চোখের জ্যোতি বৃদ্ধি বলে না আমাদের গ্রামের ভাষায়, যে কচুর লতি খাইলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, ছোট মাছ খাইলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। তো সায়েন্টিস্টরা নতুন ভাবে শিখেছে যে কিভাবে তারা সেন্স অফ সাইটকে সাপ্লিমেন্ট করতে পারে, বৃদ্ধি করতে পারে। নিউমেরাস ওয়েজ, কি ওয়েজ পেয়েছে, তাই না? এবার আপনি দেখবেন এই পুরো প্যারাগ্রাফের মধ্যে, হ্যাঁ, ওই নিউমেরাস ওয়েজ নিয়ে কথা বলেছে। তার মানে এখানে সায়েন্টিস্ট সম্পর্ক বলে নাই যে সায়েন্টিস্ট মানে হচ্ছে আইনস্টাইন, সায়েন্টিস্ট মানে হচ্ছে অমুক সমুক, এদের সম্পর্কের কথা বলে নাই। আবার সেন্স অফ সাইট নিয়েও খুব বেশি কথা বলে নাই। সেন্স অফ সায়েন্সকে কিভাবে সাপ্লিমেন্ট করা যায়, কোন কোন ওয়ে তারা পেয়েছে, ওই ওয়ে গুলো নিয়ে কথা বলা হবে। যেমন একটু আমরা পড়ি যে ইন ফ্রন্ট অফ দ্য টাইনি পিপল অফ দ্য আই, সরি একটু কন্ট্রোলিং আইডিয়া যদি আবার বলতেন, আমাকে জানে কল দিয়েছে মাঝে। এই যে ইন নিউমেরাস ওয়েজ। ওকে,
আমরা একটু পড়ে দেখি, পড়লেই Okay. আমরা পুরো প্যারাগ্রাফের সেন্সটা ধরতে পারবো। ইন ফ্রন্ট অফ দ্য টাইনি পিপল অফ দ্য আই দে পুট কি on Mount Palomar a great monocle of 200 inches in diameter, and with it see 2000 times further into depth of space. So তারা একটা প্রযুক্তি ইউজ করেছে, তার নাম হচ্ছে মাউন্ট প্যালোমার। হ্যাঁ, ওটার সাহায্যে তারা 2000 টাইম বেশি দেখতে পায় স্পেসে। Or they look through a small pair of lenses arranged as a microscope into a drop of water or blood and magnify by as much as 2000 diameters the living creature there, many of which are among man's most dangerous enemies. তারা একটা কাজ করেছে, সেটা হচ্ছে একটা মাইক্রোস্কোপের সাহায্যে ওই সেন্স অফ সাইটকে তারা কি করে সাপ্লিমেন্ট করেছে। তারা ওই জিনিসটা দিয়ে দেখলো যে মানুষ সাধারণভাবে কি যেটা দেখে তার চেয়ে 2000 গুণ বেশি দেখতে পায় ওই জিনিসটার সাহায্যে। Or if we want to see distant happenings on Earth, they use some of the previously wasted electromagnetic waves of carried television images, which they recreate as light by whipping. এই যে অনেকগুলো কথা বলেছে, or বলে বলে তারা আরেকটা কি বলছে এখানে, ওয়ের কথা বলছে। এটুক কি বোঝা গেছে? মানে টপিক সেন্টেন্সটা কি আমরা বুঝতে পেরেছি? জাস্ট টপিক সেন্টেন্সটা পরে কন্ট্রোলিং আইডিয়াগুলো কিভাবে এক্সটেন্ড করতে হয় সেটা আমরা একটু পরে শিখছি। মানে সো ফার টপিক সেন্টেন্সটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? দুইটা বিষয়, এক এর সেন্টেন্সের শুরুতে থাকবে, দুই সেখানে টপিক এবং ওই কন্ট্রোলিং আইডিয়া ইনক্লুড থাকবে। বুঝা গেছে? Yes, sir. ওকে, যদি বোঝা যায় তাহলে আমরা পরের একটা এক্সারসাইজ এখন করে ফেলি। এই যে পরের এক্সারসাইজটা হচ্ছে, আমরা প্রথম যে কাজটা করেছিলাম ব্রেইন স্টর্মিং করেছিলাম, তাই তো? নাও এখন আপনাদের কাজ হচ্ছে ব্রেইন স্টর্ম অন দ্য গিভেন টপিক বেনিফিট অফ মর্নিং ওয়াক। এটা হচ্ছে আমাদের টপিক। এই টপিকের উপর আপনারা ব্রেইন স্টর্ম করবেন, ঠিক আছে? ব্রেইন স্টর্ম করে আইডিয়া যা পান এভাবে সাদা সাদা লিখে ফেলবেন। এরপরে নাও টেক 3 ইম্পর্টেন্ট পয়েন্টস টু কনস্ট্রাক্ট এ টপিক সেন্টেন্স। ওখান থেকে যতগুলো আইডিয়া পান সেখান থেকে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা নেবেন, নিয়ে সেটা দিয়ে একটা টপিক সেন্টেন্স লিখবেন। ঠিক আছে? এটা কি সম্ভব? Yes, sir. ইয়েস নো বলতে হবে তো, সম্ভব কিনা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ, Yes, yes. sir. ঠিক আছে, যদি সম্ভব হয় এখন করেন। আপনারা চ্যাট বক্সে আমাকে এই বেনিফিটস অফ মর্নিং ওয়াক এটা নিয়ে আপনাদের ব্রেইন স্টর্মিংটা আমাকে ফার্স্টে জমা দেন, যে কি কি আইডিয়া আপনাদের মাথায় আসে যখনই আপনি এই জিনিসটা শুনেন। ঠিক আছে? আমাদের মিটিংস মেবি 2.5 মিনিট পরে শেষ হয়ে যাবে। সো এই 2.5 মিনিটে আপনারা একটু জিনিসটা নিয়ে ভাবেন। ডান, লিখেছেন? আমি চ্যাট বক্স চেক করছি, বাট নো ওয়ান হ্যাজ রিটেন। আপনারা যেটা লিখেন সেটা আমরা এখানে কপি করে বসিয়ে দেব। ওকে, আমরা মিটিং তাহলে এখনই করে দিই, শেষ করে দিই। হ্যাঁ, আমরা আরেকটাতে জয়েন হচ্ছি। আপনারা জয়েন হওয়ার সাথে সাথে এই চ্যাট বক্সে এগুলো দিয়ে দিন। আমরা এখনই শেষ করে আবার জয়েন করি।